আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পরেই কি নির্ধারিত হতে চলেছে বাংলাদেশের ভাগ্য? বাংলাদেশের নির্বাচনে কে বা কারা জিতছে তার ওপরেই কি নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা ভারত বহুবার বলেছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যেভাবে সখ্যতা বৃদ্ধি পাচ্ছে তাতে কি সন্দেহের নজর রয়েছে ঢাকার দিকে? পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে কড়া নজর রেখে চলার কি প্রয়োজনীয়তা রয়েছে এবং তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে ভারত। সামরিক ঘাঁটির পাশাপাশি এবার কি সামরিক বিমান ঘাঁটিও তৈরি করছে ভারত? বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কি বাংলাদেশের জন্য দরজা বন্ধ করছে বিশ্বের প্রায় সমস্ত দেশ? বিদেশের দ্বার কি বাংলাদেশিদের জন্য ক্রমেই ছোট হয়ে আসছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, প্রতিদিনই এই এডিটার্স ডায়েরিতে আপনাদের কাছে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত তথ্য আমরা তুলে ধরি। সেখানে আমেরিকা, চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের নানান তথ্য তুলে ধরি। তা নিয়ে বিশ্লেষণও থাকে। আপনাদের সাথে কখনো মতের মিল হয়, আবার কখনো হয় না। আপনারা সমালোচনাও করেন। আপনাদের প্রত্যেকটি কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে তোলে। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বর্তমানে আমাদের খুব কাছের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে গোটা বিশ্বের কাছেই উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে বাংলাদেশের সীমান্ত যে দেশটির সঙ্গে জুড়ে রয়েছে তা হলো ভারত। ফলে ভারতেরও যে বর্তমান বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে উদ্বেগের কারণ থাকবে তা বলাই যায়। আর যখন বাংলাদেশ ভারতের অন্যতম শত্রুপক্ষ পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে, তখন যে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে তাও বলা যায়। এর আগে আপনাদের একটি এপিসোডে জানিয়েছিলাম যে বাংলাদেশের বর্তমান ভূমিকার কারণে শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেকের ওপর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে ভারত। এক্ষেত্রে বিহারের কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের চোপড়া এবং অসমের ধুবড়িতে সেনা ঘাঁটি তৈরি হওয়ার কথা জানিয়েছিলাম ওই সেনা ঘাঁটিগুলোতে কতজন সেনা থাকবে এবং কিভাবে তারা কাজ করবে। তারপর অনেকটা সময় অতিবাহিত হয়েছে। বাংলাদেশের সাথে শুধু পাকিস্তানের সখ্যতা নয়, এবার জঙ্গিদের সাথেও সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জঙ্গি প্রশিক্ষণের ক্যাম্প চালানোর খবরও সামনে এসেছে। এমনকি করাচি থেকে বাংলাদেশের বিমান চলাচল এবং পাকিস্তানের থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার ইচ্ছে প্রকাশের খবরও সামনে এসেছে। ভারত যে বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে তা প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। সদ্য বিদেশ মন্ত্রকের তরফেও সে কথা জানানো হয়েছে। তাই কোনো জায়গায় নিরাপত্তার ফাঁক রাখতে চাইছে না ভারত। এবার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বেশ কয়েকটি বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করা হচ্ছে। চিকেন করিডোরের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলেই জানা গেছে। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 5টি পরিত্যক্ত বিমান ঘাঁটি বা বিমানবন্দর পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিমান ঘাঁটিগুলো হলো জলপাইগুড়ির আমবাড়ি এবং পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদায়ের ঝলঝলিয়া এবং অসমের ধুবড়ি। এর মধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিগুলো রাজ্য সরকারকে হস্তান্তর করেছিল অসামরিক বিমান এবং হেলিকপ্টার পরিষেবা চালুর জন্য। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার সেগুলো পুনরায় বিমান বাহিনীর হাতে তুলে দিতে চায় বলেই জানা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই বিমান ঘাঁটিগুলো সামান্য ব্যবহার হয়েছিল। তখন মূলত যুদ্ধের সামগ্রী সরবরাহের জন্য পণ্যবাহী বিমান ওঠানামা করত এই সমস্ত বিমানবন্দরগুলোতে। 1971-এর পরেই সেই প্রয়োজন ফুরিয়ে যায়। এখন পরিস্থিতি পরিবর্তনের কারণে নতুন করে আকাশ নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ভারত। যদিও এই দীর্ঘকাল ধরে অব্যবহার হয়ে থাকা এই বিমান ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত রানওয়ে, জঙ্গল তৈরি হয়ে যাওয়া চারিদিকে এবং কাছাকাছি বসতির মতন চ্যালেঞ্জের সম্মুখীন হবার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেশ কিছুদিন ধরেই যে খবর পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশ তাদের দুটি পরিত্যক্ত বিমান ঘাঁটিকে পুনরায় চালু করছে, যার মধ্যে একটি হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে জেলা লালমনিরহাট বিমান ঘাঁটি, আর অন্যটি হলো ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বিমান ঘাঁটি। এর মধ্যে লালমনিরহাটের বিমান ঘাঁটিটি আয়তনে এশিয়ার বৃহত্তম। এই বিমান ঘাঁটিটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1971-এর ভারত পাক যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীও এই বিমান ঘাঁটি ব্যবহার করে, কিন্তু তারপর থেকে লালমনিরহাট বিমান ঘাঁটি অচল অবস্থায় পড়ে রয়েছে। ঠাকুরগাঁওয়ের বিমান ঘাঁটিটিও বহুদিন বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করেনি, সেটিও সচল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনা। আর এর প্রেক্ষিতেই ভারত ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিমান ঘাঁটিগুলো এবং সেনা ছাউনিগুলি শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরাতেও একটি বিমান ঘাঁটি নতুন করে সচল করার তোড়জোড় শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। কিন্তু এই সবই প্রস্তুতি। ভারত কখনোই যুদ্ধের বা হামলার পক্ষে নয়, কিন্তু সাবধানের মার নেই, তাই প্রস্তুতি সেরে রাখতেই হচ্ছে। কারণ বদলের বাংলাদেশ যে শত্রু পাকিস্তান এবং জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে, আবার চীনের কাছেও বশ্যতা শিকারের জন্য মাথা নুইয়েছে, তাই ভারতকে সতর্ক থাকতেই হচ্ছে। তবে ভারত আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছে, কারণ ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। কিন্তু যেভাবে বাংলাদেশে মৌলবাদীরা মাথাচাড়া দিচ্ছে, যেভাবে ভারত বিদ্বেষ তারা ছড়িয়ে দিচ্ছে, তাতে অবাধ নির্বাচন এবং জনতার রায়ের মাধ্যমে একটি সরকার তৈরি হওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি মৌলবাদীদের হাতেই আগামীর বাংলাদেশের দায়ভার চলে যায়, তবে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের শুধু সখ্যতা বাড়বে তা নয়, বাড়বে বাংলাদেশের মাটিতে জঙ্গি তৎপরতা। যদি এমনটা হয় তবে তা এই বাংলা তথা ভারতের জন্য যে খুব একটা সুখকর হবে না তা বলাই যায়। তখন ভারত কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে কিনা তা অবশ্য সময় বলবে। তবে ভারত সময় থাকতে সব রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের মানুষেরও গোটা বিষয়টি বোঝার রয়েছে যে তাদের মহান দেশ বাংলাদেশ ঠিক কোন পথে যাচ্ছে। ক্রমেই কি গোটা বিশ্বের কাছে মুখ পুড়ছে বাংলাদেশের? বিদেশের দ্বার বাংলাদেশিদের জন্য ক্রমেই ছোট হয়ে আসছে। আগামীতে তবে কি পাকিস্তানের মতন বাংলাদেশকেও জঙ্গিদের আতুরঘর হিসেবে পরিগণিত করা হবে? সত্যি বলছি, বাংলাদেশ নিয়ে এতগুলো অনুষ্ঠান করার পর আজকে একটি সত্য কথা আপনাদের কাছে বলতে চাই, আর তা হলো বাংলাদেশ একটি অন্য স্বাধীন দেশ হলেও জানি না কেন এই বাংলাদেশকে কখনোই পাকিস্তানের মতন শত্রু দেশ বলে মনে হয়নি। বরং আমাদেরই দেশের একটি অংশ, যারা নিজেদের লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদের জন্য একটা স্বাধীন দেশ তৈরি করেছে বলেই মনে হয়েছে, যাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্কও থেকে গেছে ভারতের। আমার ধারণা, আমার মতন এ বাংলার বহু মানুষই মনে হয় বাংলাদেশকে নিয়ে এই একই মত পোষণ করে। কিন্তু বিশ্বাস করুন, আজকের বাংলাদেশকে দেখে সত্যি খুব খারাপ লাগছে। 2024 সালে যখন কোটা আন্দোলন হয়েছিল, সেই সময় এই বাংলার মানুষের অনেকেই ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে হঠাৎ করে সব কিছু বদলে গেল। 2024-এর 5ই আগস্টের পর আন্দোলনকারীদের তরফে দাবি করা হলো বাংলাদেশে নাকি আসল স্বাধীনতা এসেছে, বাংলাদেশের মানুষের কাছে নাকি স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। কিন্তু বদলে যাওয়া বাংলায় আমরা কি দেখলাম বা কি দেখতে পেয়েছি? কিভাবে দ্বিতীয়বার মুজিবকে হত্যা করা হয়েছে, কিভাবে বাংলাদেশের ইতিহাসকে লুণ্ঠন করা হয়েছে, কিভাবে একের পর এক হিন্দু সহ সংখ্যালঘুদের খুন এবং অত্যাচার করা হয়েছে, কিভাবে বাংলাদেশের বুকে ভারত বিদ্বেষ উস্কে দেওয়া হয়েছে, কিভাবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, তা একের পর এক এডিটরস ডায়েরির পাতায় বর্ণনা করেছি। বহুবার বলেছি, বাংলাদেশে যা হচ্ছে তাতে সব থেকে অসুবিধে পড়ছে বা পড়বে বাংলাদেশের আম জনতাই। কিন্তু কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য একটা গোটা দেশ এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রতি কোনো বিদ্বেষ থেকে কথা বলছি না, কথাটা বলছি বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট আর সেখানকার সাধারণ মানুষের বক্তব্য থেকেই। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংবাদ মাধ্যম কালের কণ্ঠ
সদ্য প্রকাশিত তাদের একটি প্রতিবেদন বলছে, বিদেশের দ্বার বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে। দিন দিন বহির্বিশ্বের পথ কঠিন হয়ে উঠছে ওই বাংলাদেশিদের জন্য। বিদেশে পড়তে, ঘুরতে কিংবা কাজের জন্য ভিসা পেতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের মানুষকে। ঘোষণা দিয়ে বা ঘোষণা ছাড়াই বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে বিপাকে পড়েছে দেশের উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থী থেকে শ্রমজীবীরাও। এছাড়া ভ্রমণ পিপাসু মানুষও ভিসা জটিলতায় অনেক দেশে যেতে পারছেন না। সমাজ মাধ্যমে বাংলাদেশের মানুষেরাই এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। যারা ভুক্তভোগী তারাও এই বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। যে আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, এই পাসপোর্টটাকে যখন পৃথিবীর বিভিন্ন সভ্য রাষ্ট্রের ইমিগ্রেশনে দেওয়া হয় কি পরিমাণ হ্যাসেলের সম্মুখীন হইতে হয় আপনাদের কোনো আইডিয়াই নেই, যারা জানেন না। আর যারা সম্মুখীন হয়েছেন তাদের ব্যাপারটা ভিন্ন। বাংলাদেশি পাসপোর্ট দেখার পর পৃথিবীর বিভিন্ন প্রান্তের যারা ইমিগ্রেশন কর্মকর্তা আমাদের দিকে এমন ভাবে তাকায় মনে হয় আমরা এক একটা চিড়িয়াখানার জোকার, মানে আমাদেরকে মানুষ তারা মনে করে না। এটাই হচ্ছে গিয়া নুনুস ম্যাজিক। বাংলাদেশিদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসছে। আমার হাতে যে সবুজ পাসপোর্টটা দেখছেন, এই পাসপোর্টের মান ধীরে ধীরে কমে যাচ্ছে। উত্তর কোরিয়া, যারা কিনা বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত, তারাও 100তম অবস্থানে এবং বাংলাদেশও কিন্তু 100তম অবস্থানে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ আজ কোথায় এসে দাঁড়িয়েছে। আগে পাকিস্তান থেকে কেউ অন্য দেশে গেলে তাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হতো, যা এখনো হয় অনেক জায়গায়। কারণটা নতুন করে বলার কোনো দরকার নেই। যে দেশটা ওই জঙ্গি পোষে, সেই দেশের মানুষ যদি অন্য কোনো দেশে যায় তবে সেই দেশের যে সন্দেহ হবেই, তার নতুন কি। কিন্তু সেই একই অবস্থা বাংলাদেশেরও হবে সত্যি, এমনটা কখনো ভাবিনি। জানেন কি বাংলাদেশের এই পাসপোর্ট র্যাঙ্কিং কোথায় দাঁড়িয়েছে? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং 100তম স্থানে নেমে এসেছে, যা বিশ্বের দুর্বলতম পাসপোর্টগুলোর মধ্যে একটি। আবার যা নেপাল এবং পাকিস্তানের চেয়েও নিচে। ভাবুন একবার, গত 1.5 বছর ধরে বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে, যার ছবি প্রতিদিন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, গোটা বিশ্বের কাছে মুখ পুড়ছে বাংলাদেশের। আন্তর্জাতিক মহলে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। কূটনৈতিক মহলেরা মনে করছে এর ফলে বাংলাদেশের যে সুনাম তা ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি বাংলাদেশিদের মধ্যে আরও একটি বিষয় লক্ষ্য করা গেছে, তা হলো বাংলাদেশিরা নিয়ম মাফিক ভিসা করে অন্য দেশে কাজের জন্য বা বেড়াতে যাচ্ছেন, কিন্তু তারপর তারা আর সেই দেশ থেকে ফিরে আসছেন না। মানে সেই দেশে থেকে যাচ্ছেন, বাংলাদেশে আর ফিরছেন না। যার ফলে চীন, আমেরিকার মতন দেশও বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন। কালের কণ্ঠের প্রতিবেদনটি বলছে, আমেরিকা সাধারণত বছরে 5 থেকে 6 লক্ষ ভ্রমণ ভিসা দিত। সম্প্রতি এই সংখ্যাটি নেমে গেছে 2 লক্ষের নিচে। এর পাশাপাশি আবার সম্প্রতি মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, আমেরিকায় প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে। যদিও বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশের নাম রয়েছে এই তালিকায়। আর শুধু আমেরিকা নয়, বাংলাদেশের জন্য দরজা বন্ধ হচ্ছে ভিয়েতনাম, মালয়েশিয়ার সহ বেশ কয়েকটি দেশে, যার বড় কারণ বাংলাদেশের অস্থিরতা। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক অস্থিরতার পর পর্যটন ভিসা কার্যত বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি আবার ঢাকা সহ একাধিক জায়গায় ভারতীয় হাই কমিশনের দপ্তরে হামলার ঘটনায় ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ভারত। আবার ঘোষণা ছাড়াই ইউরোপ এবং এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়াও কঠিন হয়ে উঠেছে বাংলাদেশিদের জন্য। সব মিলিয়ে বাংলাদেশের মানুষের কাছে বিশ্বের দরজা ক্রমেই বন্ধ হচ্ছে, তা বোঝাই যাচ্ছে। কিন্তু তাতে কি আর ওই ইউনুস বা জামাতদের কোনো হেলদোল আছে? ইউনুস কি আদৌ চিন্তিত বিশ্বের দরবারে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে? জানেন কি বাংলাদেশের মানুষ এখন শান্তির নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে কি বলে ডাকছেন? শুনুন তাহলে। আপনার নোবেল শান্তি পুরস্কার, এই ব্যাপারটা এখন আর ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ইটস জাস্ট মানে এটার থেকেও না থাকার মতো। আপনার এখন নতুন নাম হয়ে গেছে ইউনুস বিন লাদেন।
কারণ আপনি একটা বড় ভুল করে ফেলেছেন। নিজের রিভেঞ্জ এবং নিজের ওই যে মানে হীন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আপনি পুরো বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের শত্রুদের হাতে, পাকিস্তানের হাতে। বুঝুন একবার, যে ইউনুসকে আদর করে নিয়ে এসে মসনদে বসিয়েছিল বাংলাদেশিরা, সেই ইউনুসকেই এখন ইউনুস বিন লাদেন বলে আখ্যা দিচ্ছেন সে দেশেরই মানুষ। তাহলে বুঝতেই পাচ্ছেন যে বাংলাদেশের জনতার মোহ ভেঙে গেছে, স্বপ্ন চুরমার হয়ে গেছে। তারা বুঝে গেছে তাদেরকে ভুল বুঝিয়ে এক ভয়ঙ্কর পথে চালনা করা হয়েছিল। এখন আগামী ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়, তবে বাংলাদেশের জনতার রায় কোন দিকে যাবে তাও স্পষ্ট অনুমান করা যাচ্ছে। কিন্তু আশঙ্কা একটাই, ভোট আদৌ হতে দেবে তো ওই জামাতিরা? ইউনুস গদি ছাড়বেন কি, নাকি ফের একবার গর্জে উঠবে বাংলাদেশের জনতা? স্লোগান উঠবে, ইউনুস বিন লাদেন গদি ছাড়ো। আগামী সময়ই এর উত্তর দেবে। আজ এ পর্যন্তই, নমস্কার।